এইচএসসি পরীক্ষা শেষ। এখন আমরা ফলাফলের অপেক্ষায়। তো আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমরা নার্সিং ডিপ্লোমায় পরীক্ষা দিব, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অংশ নেব, তাদের জন্য বাংলা বিষয়ে একটা ছোট্ট টিপস দিচ্ছি আমি। টিপসটা হলো, যারা পরীক্ষা দেবেন, আপনার সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিয়েছেন পাবলিক পরীক্ষায়, অ্যাডমিশন পরীক্ষা দেওয়ার সময় সংক্ষিপ্ত সিলেবাস আমরা পড়ব অবশ্যই, ঠিক আছে। তো তার সাথে মিল রেখে আপনাদেরকে পড়তে হবে বোর্ড স্বীকৃত যতগুলো গদ্য, যতগুলো পদ্য, এগুলো আপনাকে পড়তে হবে। কারণটা হচ্ছে, গতবারের যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, সেই পরীক্ষায় কিন্তু সিলেবাসভুক্ত গদ্য থেকে প্রশ্ন হয়েছে যেগুলো সংক্ষিপ্ত সিলেবাসে ছিল না। অর্থাৎ বোর্ড স্বীকৃত যেগুলো আমাদের গদ্য পদ্য রয়েছে, সেগুলো সম্পূর্ণ আপনাকে পড়তে হবে। আমাকে অনেকেই প্রশ্ন করেন যে 9-10 বোর্ড ব্যাকরণ বই 2021 সালে পরিবর্তন হয়েছে, আমরা সেই বইটা পড়ব নাকি পুরাতনটা পড়ব? আমি বলবো যে আপনি পুরাতনটা পড়বেন, তবে পুরাতনটার মধ্যে আপনি যে কাজটা করবেন সেটা হলো, নতুন যে বোর্ড ব্যাকরণ বইটা রয়েছে সেখানে কোথায় কোথায় পরিবর্তন, সেই পরিবর্তনযোগ্য তথ্যগুলো নতুন বইয়ের যে আমাদের তথ্য যেখানে যেখানে পরিবর্তন হয়ে গেছে, সেই তথ্যগুলো আমরা পুরাতন বই অ্যাড করব। তাহলে সুবিধা হবে কি, পুরাতন বইয়ের তথ্য অনেক বেশি পরিমাণের আছে, যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নতুন বইয়ে এত বেশি পরিমাণে কোনো তথ্য দেওয়া নাই। অর্থাৎ আমরা সমাসের ক্ষেত্রে বলি, আমরা কারকের ক্ষেত্রে বলি, আমরা সন্ধির ক্ষেত্রে বলি, উদাহরণের সংখ্যা দেওয়া আছে খুব কম। বাট বিগত যতগুলো পরীক্ষা হয়ে গেছে পর্যন্ত সকল পরীক্ষায় আমাদের বেশিরভাগ প্রশ্ন হয় পুরাতন বইয়ের সেই উদাহরণগুলো থেকে। সুতরাং আমরা নতুন বইয়ের তথ্যগুলো যুক্ত করব হচ্ছে পুরাতন বইয়ে, পুরাতন বইটা, বাট নতুনের তথ্যগুলো নিতে হবে। ধরুন আমি যদি আপনাকে একটা তথ্য বলি, সেটা হচ্ছে নতুন বইয়ে বলা আছে কারক 6 প্রকার, পুরাতন বইয়েও বলা আছে 6 প্রকার। পার্থক্য হলো, পুরাতন বইয়ে সম্প্রদান নামে যে কারকটা রয়েছে, নতুন বইয়ে এসে সেই কারকটা কিন্তু নাই। তাহলে কি করতে হবে, নতুন বইয়ের ওই তথ্যটা আমরা নিব। পুরাতন বইয়ে বলা আছে সম্প্রদান কারক, আর নতুন বইয়ে একটা কারকের নাম দেওয়া আছে সম্বন্ধ কারক। তার মানে আপনাকে সম্প্রদান কারকের পাশাপাশি সম্বন্ধ কারক সম্পর্কে ধারণা রাখতে হবে। যদি না রাখেন তাহলে অপশনে কোনো কারণে দেখবেন যে পরীক্ষার প্রশ্ন যদি এসেই যায়, সম্প্রদান যখন থাকবে না, তখন সম্বন্ধ কারক দিয়ে প্রশ্ন হতে পারে। এটা একটা উদাহরণ বললাম আমি। এরপরে পদের একটা প্রশ্ন আছে এমন, আমাদের জানি যে নতুন যে বোর্ড ব্যাকরণ বই, সেখানে ব্যাকরণিক শব্দ শ্রেণী নামে একটা অধ্যায় রয়েছে, যেটাতে শুধু 21 সাল পরবর্তী শিক্ষার্থীরাই এই তথ্যটা ভালোভাবে জানেন। সেটা হলো, আমরা জানি পদকে শব্দ বিবেচনায় ভাগ করা যায় 8 ভাগে, যেই তথ্যটা নতুন বইয়ে আছে, পুরাতন বইয়ে নাই। তার মানে এটা আপনি পড়তে হবে। এর মধ্যে যুক্ত হয়েছে যোজক, আবেগ, এই টাইপের কিছু শব্দ, একটা একটা পরিবর্তন জায়গা। এরপরে আমরা যখন সমাস পড়ব, সমাসের ক্ষেত্রে আমাদের যেটা পুরাতন বই, সেখানে বলা আছে সমাসকে আমরা 6 ভাগে ভাগ করতে পারি। নতুন বইয়ে নতুন প্রশ্ন হলো এমন যে সমাস মূলত 4 প্রকার। তার মানে মূলত কথা আসলে আমরা দেবো 4 প্রকার, বাট সমাস কিন্তু ঠিক 6 প্রকার, ওটাই বলতে হবে। তাহলে প্রশ্নের মধ্যে একটু পার্থক্য আছে। এই জন্য আমি বলছি যে পুরাতন বইটাই আমরা পড়ব, বাট নতুন বইয়ের যেখানে যেখানে পরিবর্তন আছে সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে নতুন বইয়ে যুক্ত করতে হবে। তাহলে হলো কি, আমরা বাংলা দ্বিতীয় পত্রের জন্য করে 9-10 বোর্ড ব্যাকরণটা পড়ব, যেটা পুরাতন প্লাস নতুন দুইটার মিশ্রণে একসাথে পাশাপাশি। যেহেতু আমরা অ্যাডমিশন পরীক্ষা দিব, সেটা হোক নার্সিং হোক বিশ্ববিদ্যালয়, এই দুইটার ক্ষেত্রে আমরা করব কি, বাংলা প্রথম পত্র বই যেটা সাহিত্য পাঠ, সেইটাতে গদ্য পদ্য যেটা সংক্ষিপ্ত সিলেবাস ছিল, সেগুলো তো অবশ্যই আপনি পড়বেন। তার সাথে মিল রেখে বোর্ড কর্তৃক স্বীকৃত আরও যে গদ্য আছে, আরও যে পদ্য রয়েছে, সেগুলো আপনাকে পড়তে হবে। তাহলে আমার মনে হয় যারা এবছরে আমরা অ্যাডমিশন পরীক্ষা দিব, হয়তো পরীক্ষায় ভালো করব। গদ্য পদ্য পড়ার ক্ষেত্রে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে পারেন ওই গল্পটা, বা ওই গদ্যের মধ্যে যে গল্পের যে চরিত্রগুলো দেওয়া আছে, কোনো স্থানের নাম উল্লেখ করা আছে, কোনো নতুন শব্দ যার অর্থ আপনি বুঝেন না, ডায়লগ দেওয়া আছে, কে কাকে কখন কী বললো কোন স্থানে, অথবা এই গল্পটার উৎস কী, গল্পটা যখন লেখা হয়েছে সেই গল্পটা কোন বই থেকে উৎস হিসেবে নেওয়া হয়েছে, এগুলো জানতে হবে। তাহলে সুবিধা। লেখক পরিচিতি সম্পর্কে যদি আমি বলি, তাহলে সেই ক্ষেত্রে লেখকের জন্মস্থান,
তার উপাধি, তার ছদ্মনাম, তার সবচেয়ে বড় অবদান, তিনি কিসের জনক, তিনি কোনো পত্রিকার সম্পাদনা করেছেন কি না, এগুলো খেয়াল করতে হবে। আর গ্রন্থ বলতে আমরা যেটা বুঝি উপন্যাস, নাটক, গল্প। তো আপনাদের পাঠ্যভুক্ত সাহিত্যের পাঠ্যভুক্ত যে লেখক পরিচিতি লেখা আছে সেখান থেকে আপনি ইচ্ছা করলে ওই লেখকের সংশ্লিষ্ট বইগুলো বা গ্রন্থগুলো মনে রাখতে পারেন। যারা আমরা ঢাবিতে পরীক্ষা দেওয়ার জন্য মনোপোষণ করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, আমি আমার যেটুকু অভিজ্ঞতা আমি জানি সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15 নম্বর যে বাংলা প্রশ্ন হবে সেই 15 নম্বরের মধ্যে বেশিরভাগ প্রশ্ন হবে সাহিত্য থেকে, এবং সেই সাহিত্যের প্রশ্ন হবে দেখবেন যে গদ্য থেকে, পদ্য থেকে, অর্থাৎ ভিতরের প্রশ্নগুলো বেশি হবে। সুতরাং আপনারা যেটা করতে পারেন তা হলো গদ্যটাকে পুনরায় পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়তে পারেন, পদ্যগুলো ঠিকভাবে পড়তে পারেন, তাহলে ভালো করবেন ইনশাআল্লাহ। এটুকুই আমার তথ্য। সবাইকে ধন্যবাদ।